এ দেখো আজকে তোমাদের যে জিএনএম ব্যাচ চলছে, এই ব্যাচের তোমাদের 2024কে টার্গেট রেখে আমরা ফিজিক্সের একটা ক্লাস এনেছি। এখানে আমরা সাউন্ড টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাউন্ডটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ থাকবে। ঠিক আছে, চলো ফার্স্ট আমি একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি এই সাউন্ডটা নিয়ে, তারপর আমরা কিন্তু এর উপর বিগত বছরে কি পড়েছে সেটা দেখাবো, প্লাস হচ্ছে তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। হ্যাঁ, দেখো প্রথম হচ্ছে আমরা শব্দের বৈশিষ্ট্য এবং প্রভাবক এগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি দেখি শব্দ কি আগে জানবা, শব্দ কি কিভাবে গমন করে সেই ব্যাপারগুলো নিয়ে জানবো। দেখো শব্দ এক প্রকার শক্তি এবং কম্পনশীল বস্তু থেকে অর্থাৎ সনক থেকে সৃষ্টি হয়, মানে শব্দ যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে আমরা সনক বলি। ঠিক আছে, অর্থাৎ ধরো কোনো কোনো একটা সাউন্ড যে জায়গা থেকে আসছে সেই জায়গাটা সেটাকে আমরা কি বলবো, উৎস বলবো। ঠিক আছে, এই উৎস যেটা সেটাই হচ্ছে সনক। এবার সনকের আকার, সনকের সাথে একটা প্রাবল্যের একটা সম্পর্ক আছে। সনক যত সনকের আকার বাড়ানো হয় দেখবে শব্দের প্রাবল্যটা তত বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এখানে দেখো শব্দ স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। এটি এক প্রকার কি তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা কিন্তু অনেক সময় থাকে। শব্দ আসলে কি তরঙ্গ। এবার দেখো শব্দ যদি দেখি, আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বললাম, শব্দ কিন্তু যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার আছে। ঠিক আছে, মাধ্যম ছাড়া শব্দ কিন্তু যেতে পারে না। দেখবে আলো আমরা এ থেকে দেখিয়েছি যে আলো যেমন তোমাদের এর কোনো ফাঁকা স্থান দিয়ে যেতে পারে, কোনো মাধ্যম লাগে না। কিন্তু শব্দ প্রবাহিত হতে গেলে অবশ্যই একটা মাধ্যম দরকার আছে, এবং মাধ্যমটা কি স্থিতিস্থাপক একটা মাধ্যম, যার মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারবে। অর্থাৎ শব্দ চলাচল করতে গেলে একটা মাধ্যমের অবশ্যই প্রয়োজন, যেটা হচ্ছে একটা স্থিতিস্থাপক মাধ্যম, যেটা কিন্তু দরকার আছে। এবার দেখো শব্দ কিভাবে গমন করে, যদি আমরা দেখি, আমরা একটা ম্যাপের আকারে যদি দেখি, তোমাদের শব্দকে ঠিক এইভাবে আমরা বলতে পারি শব্দ কিন্তু যায়। যাই হোক, কিন্তু এখানের মধ্যে দেখো আমরা যে শব্দ এইভাবে যে যাচ্ছে, এই যাওয়ার পথে দেখো আমরা শব্দ আপ, মানে তোমাদের যদি দেখা যায় সামনে পিছনে, মানে এইভাবে যায়। অর্থাৎ ঘনীভবন আর তনুভবন দুটো মাধ্যমে কিন্তু যায়। ঘনীভবন কোনটা, দেখবে কণাগুলো এখানের মধ্যে দেখো শব্দ যখন যাচ্ছে, অর্থাৎ আমরা যদি দেখি কণাগুলো যে আছে, এই কণাগুলো ভাইব্রেটের মাধ্যমে গমন করে। আর প্রথমে ধরো এই জায়গায় যে অণুগুলো আছে, দেখা যায় যে একটা অণু শব্দটা কোনো জায়গায় এসে অণুগুলো কিন্তু কাঁপলো, তারপর তার পাশের অণুগুলো, সেই সব অণুগুলো কী হয়, ছিটকে তার পাশের অণুর কাছে চলে যায়, সেখানে ভাইব্রেট করে আবার কিন্তু তার স্থানে চলে আসে। মানে যখন দেখো এই জায়গাটা ঘন ছিল, ধরো এই ঘন থেকে যখন এগুলো ভাইব্রেট হলো, তখন পরের স্টেপে চলে গেল। পরের স্টেপটায় যখন গেল, দেখো এখান থেকে সেগুলোই ভাইব্রেট হলো কণাগুলো, তখন পরের জায়গাটায় চলে গেল, এই জায়গাটা তখন কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি শব্দ কিন্তু এই ঘনীভবন, যে জায়গাটায় গিয়ে কণাগুলো জমা হচ্ছে সেটা ঘনীভবন বলে, যে জায়গাটার থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে তনুভবন। অর্থাৎ আমরা যদি ওপর আর নিচেটা দেখি, এই যে ওপরটা যে জায়গাটা, এটাকে আমরা ঘনীভবন বলতে পারি, আর নিচের জায়গাটা হচ্ছে তনুভবন। ঠিক আছে, শব্দ কিন্তু এইভাবে যায়, অর্থাৎ ঘনীভবন এবং তনুভবন। ঠিক আছে, এরকম দেখবে একটা কাঁপতে কাঁপতে কিন্তু যায়। এবার দেখো আমরা যদি দেখি, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এটাকে বলা হয় শব্দের বিস্তার। শব্দের বিস্তার হচ্ছে এই যে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টেনেছি, মানে বিস্তার, তুমি ভাবো বিস্তারটা তত বেশি হবে যত তোমাদের কম্পাঙ্কটা বেশি হবে। এবার কম্পাঙ্কটা কি তার আগে বলে দিই, ধরো আমি কোনো একটা শব্দ করলাম, ধরো এই যে টেবিলটাকে চাপড়ালাম, তোমাদের কানে পৌঁছালো শব্দটা। এই শব্দটা পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু দেখো আমরা যে শব্দ শুনতে পাই সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এই শব্দ মানে এর মধ্যে, এই যে আমি টেবিলটা চাপড়ালাম তোমাদের কানে গেল, নিশ্চয়ই এটা কিন্তু 20 থেকে 20,000-এর মধ্যে কেঁপেছে। অর্থাৎ যেটাকে আমরা বলছি শব্দটা মানে যে কেঁপে কেঁপে যাচ্ছে, এই কম্পাঙ্কটা ধরো আমরা এই যে আওয়াজটা করলাম, এটা 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ, এইভাবে কিন্তু 20 থেকে 20,000-এর মধ্যে গেছে। এর মধ্যে গেছে বলি আমরা সেটাকে কিন্তু শুনতে পেয়েছি। অর্থাৎ শব্দ শুনতে গেলে আমরা যেটাকে অডিবেল সাউন্ড বলে থাকি, অর্থাৎ শ্রুতিগোচর শব্দ বাংলায় যেটা বলা হয়, এই রেঞ্জটাও অনেক সময় জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে। হার্জ কি, কম্পাঙ্কের একক, এটাও কিন্তু অনেক সময় দেয়, HZ বলে যেটাকে লেখা হয় হার্জ। আর এখানে দেখো তোমাদের যেটা দেখতে পাচ্ছি, এই যে একটা আমরা যে দেখেছি ঘনীভবন, আর পরের একটা দেখো ঘনীভবন, এই দুটোর মধ্যে যে ডিস্ট্যান্স, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম, এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তুমি এক্ষেত্রেও এটাকে আনতে পারবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে বিশেষ করে একটা তনুভবন থেকে পরের নিচের তনুভবন পর্যন্ত এই যে ডিস্ট্যান্সটা, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য।
ঠিক আছে। এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমরা নিচেরগুলোকে বললাম, মানে দুটো তনু ভবনের মধ্যে ডিস্টেন্স বা দুটো ঘনী ভবনের মধ্যে ডিস্টেন্সকে আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলছি। এগুলোও কিন্তু অনেক সময় থাকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কি। এবার দেখো কম্পাঙ্কটা কি। কম্পাঙ্কটা দেখো এই যে একটা ঘনী ভবন থেকে তোমাদের যদি দেখো একবার আপ হয়েছে একবার ডাউন হয়ে দেখো আবার আপ হবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে দেখো এই যে এখান থেকে একবার দেখো আপ হয়ে একবার ডাউন হলো এইখান পর্যন্ত, এইটা হচ্ছে একটা কম্পাঙ্ক। কি বললাম, এ দেখো এইখান থেকে একবার আপ হয়ে একবার ডাউন হলো, ডাউন হয়ে এখানে গেল, মানে এই আপ আর ডাউন দেখো এইখান থেকে আমরা এই পর্যন্ত ডিস্টেন্সটাকে বলা হয় একটা কম্পাঙ্ক, ঠিক আছে। কম্পাঙ্ক কি, সেকেন্ডে যতবার কাঁপে। কম্পাঙ্ক আসলে এটাই যে সেকেন্ডে যতবার কাঁপবে, ঠিক আছে। সেকেন্ডে যদি সেটা 20 থেকে 20,000-এর মধ্যে হয়ে যায় সেটা তাহলে আমরা শুনতে পাচ্ছি অডিবল সাউন্ড বলছি। অর্থাৎ সেকেন্ডে যতবার কাঁপবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। 1 সেকেন্ডে যতবার কাঁপবে, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ হওয়ায় শব্দের তরঙ্গ সম্ভব নয়, মানে পোলারাইজেশন সম্ভব নয়, এবং শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন হয়, যেটা বললাম। শূন্য মাধ্যমে শব্দ বিস্তার লাভ করতে পারে না। কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন। সবচেয়ে যদি বেগ দেখো শব্দের বেশি, মানে বেগ হবে কিসে, সেটা হচ্ছে কঠিনে। কঠিনে শব্দের বেশি বেগ হচ্ছে সবচেয়ে বেশি হয়। তারপর কী হয় বলো তো, তরল, তারপর হচ্ছে গ্যাস। এটাও কিন্তু অনেক সময় দেখা, অর্থাৎ কঠিনে শব্দের বেগটা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরলে, তারপর হচ্ছে গ্যাসে। এবার দেখো তো এই যে এখানে সেটাই বলেছে, প্রভাবিত হয় ভিন্ন ভিন্ন। আলোর বেগ শব্দের বেগের তুলনায় বহুগুণ বেশি হয়। দেখবে আকাশে যখন বিদ্যুৎ চমকায় বিদ্যুতের আলোটা কিন্তু আগে পৌঁছে যায়। আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সেখানে শব্দের গতিবেগ বিভিন্ন ভেরিয়েশন, অর্থাৎ উষ্ণতার উপর তো নির্ভর করে, আমরা জানি বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন হয়। মোটামুটি 0°C উষ্ণতায় শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড হিসেবে ধরা হয়, কোনো কোনো জায়গায় এটা ডিফারেন্স থাকে। যাই হোক, আমরা যেটা বললাম যে আলোর বেগ যেহেতু বেশি, সেই জন্য দেখবে আকাশে বিদ্যুৎ চমকালে আগে কিন্তু আলো এসে পৌঁছায়, তারপরে কিন্তু শব্দ অনেক পরে আমাদের কিন্তু শব্দটা আসে, ঠিক আছে। আগে দেখবে বিদ্যুৎে চমকে যাওয়ার পর আলোটাকে আমরা দেখতে পাই, তারপরে কিন্তু শব্দ আসে। এবার দেখো এই যে কিছুক্ষণ পর শব্দ শোনা যায় বলেছে, আর শব্দের বেগ কঠিন মাধ্যমে সর্বাধিক, গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন, যেটা তোমাদের আমি দেখালাম। এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের প্রভাবগুলি কি কি সেগুলো আমরা একটু দেখব। দেখো প্রথম হচ্ছে আমাদের যদি দেখি চাপ কিসের উপর নির্ভর করছে, এগুলো কিন্তু একটু করতে হবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি শীতকালের থেকে বর্ষাকালে শব্দের যে এটা বেশি হয়, কেন হয়? তারপর দেখবে মহিলাদের গলার স্বরের আওয়াজ বা কম্পাঙ্ক অনেক বেশি হয়, মশার গুঞ্জন কিন্তু অনেক বেশি কম্পাঙ্ক সৃষ্টি করে, ঠিক আছে। এগুলো আমরা তো জানি। এবার দেখো চাপ, উষ্ণতা অপরিবর্তিত থাকলে শব্দের বেগ মাধ্যমে চাপের দ্বারা প্রভাবিত হয় না। তার মানে আমরা এটা বলতে পারি যে শব্দের বেগটা কিন্তু তোমাদের চাপের উপর কোনো নির্ভরশীল নয়, অর্থাৎ চাপ কোনো প্রভাব ফেলছে না এর উপর, ঠিক আছে। তারপর দেখো ঘনত্ব, শব্দের বেগ মাধ্যমে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে শব্দের বেগ যা হয় তার মাধ্যমের ঘনত্বের যে ঘনত্ব হয় তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং হালকা গ্যাসের শব্দের বেগ ভারী গ্যাসের শব্দের বেগ অপেক্ষা কী হবে, বেশি হবে। এই পয়েন্ট একটু মনে রাখবে যে শব্দের বেগটা ভারী গ্যাসে শব্দের বেগ অপেক্ষা কিন্তু বেশি হয় হালকাতে। তাপমাত্রা শব্দের বেগ মাধ্যমের পরম উষ্ণতা, এটা উষ্ণতা কেলভিন স্কেলের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কী হয়, বৃদ্ধি পায়। যত দেখবে উষ্ণতা বৃদ্ধি পাবে শব্দের বেগ কিন্তু বৃদ্ধি পাবে। আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়, সেই কারণে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে যেহেতু ঘনত্ব হ্রাস পায় শব্দের বেগও কিন্তু কী হয়, বৃদ্ধি পাবে। বায়ুপ্রবাহের ফলে মাধ্যমে কণাগুলো গতিশীল হয় এবং শব্দের বেগেরও কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। শব্দের বেগের বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে কিন্তু বায়ুপ্রবাহের অভিমুখের উপর। এগুলো একটু মনে রাখবে, জাস্ট এগুলো একটু পড়ে নেবে মন দিয়ে, বুঝতে পারবে। এবার দেখো বিস্তার আর তীব্রতা, আমি তো তোমাদের বিস্তারটা দেখালাম, তীব্রতা বা এই ব্যাপারগুলো বললাম। তার আগে আরেকবার বলে দিই, স্থির অবস্থান থেকে কোনো কম্পনশীল কণা উভয় দিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু বিস্তার বলে। আমরা বিস্তারটা দেখলাম এরকমভাবে যে ছকটা করেছিলাম এইভাবে, নিচের দিকে আবার যাচ্ছে, এই যে একটা লাইন টানছি ওপরে উভয় দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা যত তুমি জোরে আওয়াজ করবে বা চিৎকার করবে এটা তত কিন্তু অনেকটা বড় হবে, বিস্তারটা তত বেশি হবে। এবার দেখো বা অ্যাম্পলিটিউড বলা হয়, শব্দের তীব্রতা শব্দ তরঙ্গের বিস্তার বৃদ্ধিতে কিন্তু বৃদ্ধি পায়। দেখো যেটা বললাম, তীব্রতা ততই বৃদ্ধি পাবে যত শব্দ তরঙ্গের বিস্তার বৃদ্ধি পাবে। শব্দের তীব্রতা পরিমাপের একটি একক কি, সেটা হচ্ছে ডেসিবেল, এটা মনে রাখবে। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত শব্দের নিরাপদ একটা তীব্রতার মাত্রা আছে 45 ডেসিবেল,
এবং ভারত সরকার কর্তৃক নির্দেশিত, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, একটু মনে রাখলে ভালো হয় যদি আসে। এবং শব্দের তীব্রতা সীমা 70 থেকে 75 ডেসিবেল, এটা শিল্পাঞ্চল শব্দের তীব্রতা এরকম। আর বাণিজ্যিক অঞ্চলে এই সীমা 55 থেকে 65 ডেসিবেল, এবং বসবাসযোগ্য অঞ্চলে এই সীমা কিন্তু 45 থেকে 55 ডেসিবেল। এই সীমার অধিক তীব্রতাযুক্ত শব্দ দূষণের সৃষ্টি করে, মানে বাকি এগুলো নির্ধারিত আছে, এর বেশি হলে সেগুলো কিন্তু আমরা দূষণের জায়গায় ফেলতে পারি। ঠিক আছে, এইগুলোকে একটু মনে রাখতে হবে। তোমাদের শব্দ নিয়ে আমি যতটা পারছি একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি ভালো করে শোনো, আশা করি অনেক এমসিকিউ আছে 27টা মতো, সেগুলোকে আমরা একটু আলোচনা করে নেবো। তার সাথে প্রিভিয়াস ইয়ার কী পড়েছে আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, এখানটা একটু লক্ষ্য করো। তোমরা যদি দেখো, একক সময়ে কোনো নির্দিষ্ট তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকেই কিন্তু তরঙ্গের বেগ বলে। মানে একক সময়ে একটা নির্দিষ্ট দিকে তরঙ্গটা, যেটা আমি দেখালাম, এই তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে তাকেই আমরা বেগ বলি। স্থির আর শুষ্ক বাতাসে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। আমি বললাম এটা অনেক জায়গায় 340 থাকে, অনেক জায়গায় 332 থাকে। অপশান দেখে করবে অবশ্যই, দেখবে অপশানে কিন্তু দুটো একসাথে থাকবে না বলেই মনে হয়। ঠিক আছে, আমি কি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি উষ্ণতা বাড়াও তাহলে শব্দের বেগটা কি হবে, বেড়ে যাবে। তখন আর নিশ্চয়ই 332 বা 40 থাকছে না, তখন একটু বেড়ে যাবে। এবার দেখো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, এবার দেখো তোমাদের আমি যেটা বললাম এই জায়গাটা একটু খেয়াল করো। আমি তোমাদের বললাম যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগটা বাড়ে, এবং সেখানে আমরা যদি দেখি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দেখো 61 সেন্টিমিটার, বা তোমাদের 0.61 মিটার বলতে পারি সব সেকেন্ড। দেখো গতিবেগ বাড়ে, আর্দ্রতা বাড়লে শব্দের গতিবেগ, তার মানে এই হিসাবে শব্দের বেগটা যদি 1 ডিগ্রি, 0 ডিগ্রি তো আমরা দেখলাম 332 মিটার পার সেকেন্ড বা 340 মিটার পার সেকেন্ড, কিন্তু যেখানে আমি সেই জায়গায় যদি ওটাকে 1 ডিগ্রি বৃদ্ধি করে দিই, অর্থাৎ তোমাদের 0 ডিগ্রির জায়গায় যদি 1 ডিগ্রি করে দিই, তখন কিন্তু আমার বৃদ্ধিটা তোকে 61 সেমি কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, মানে যেটা ছিল তার সাথে আরও একটু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু বাড়তে থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে। কম্পনশীল কণা সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে, ওটা এখানে বসো, এদিকটা চলে এসো, এদিকটা চলে এসো, একদিকে বসো না, সামনেটা চলে এসো এই দিকটা নাহলে। এবার দেখো তোমাদের আরেকটা বলে দিই, তরঙ্গের পরপর এইখানে যেটা বলছিলাম, যতগুলি কম্পনশীল কণা কি, যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। আমি এটা বললাম তোমাদের যে এরকম আমি একটা লাইন টেনেছিলাম, এরকম পিকচার দিয়ে অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমাদের এই পিকচারটা দিয়ে বলতে পারে যে এখানে কটা কম্পাঙ্ক তৈরি হয়েছে। আমি তোমাদের বললাম একটা যেখান থেকে স্টার্ট হচ্ছে একবার আপ হয়ে একবার ডাউন হয়ে, যেটা এইখানে এই পর্যন্ত একটা কম্পাঙ্ক, পরেরটা দেখো আবার আপ হয়ে একটা, তার মানে এখানে আমার দুটো কম্পাঙ্ক আছে। এরকম কিন্তু ডায়াগ্রাম দিয়েও অনেক সময় কোশ্চেন দেয় টুকটাক, এগুলোকে কিন্তু করতে হবে। যদি কনসেপ্ট এগুলোকে ক্লিয়ার করে নাও, আশা করি আমি চেষ্টা করব তোমাদের পরে যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের এইভাবে কনসেপ্ট যতটা পারি দেওয়ার। নাহলে তোমাদের ইউটিউবে যদি পারি ক্লাসগুলোকে দেওয়া যায়, সম্ভব হয় যদি, সেগুলোকে আমি দিতে থাকবো, তোমরা একটু দেখে নেবে। এবার দেখো আমি এটা বলছিলাম যে এই কোনার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কি, আর কম্পাঙ্কের একক হার্জ সাইকেলস প্রতি সেকেন্ড, যেটা আমি তোমাদের বললাম, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো নিয়েই কোশ্চেন হলে হবে। তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষ, যেটা আগে দেখালাম দুটো শীর্ষ, আর তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বলি, আর একক সেমি এবং হচ্ছে মিটার। এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট দেখো যেটা আছে শব্দের তীক্ষ্ণতা এবং শব্দের গুণ। তীক্ষ্ণতা কি, শব্দের তীক্ষ্ণতা বা পিচ যেটাকে আমরা বলছি নির্ভর করে কম্পাঙ্কের উপর। তীক্ষ্ণতা তাহলে কিসের উপর নির্ভর করছে, কম্পাঙ্কের উপর। বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে দেখো আমরা সুর বলি, এবং কম কম্পাঙ্ক শব্দকে খাদের সুর বলে। ঠিক আছে, চড়ার সুর আর একটা খাদের, ঠিক আছে, মানে একটা বেশি হয় যেটাকে আমরা চড়া বলি যেটাকে, আর একটা কম, ঠিক আছে, খাদের। আর শব্দের গুণ বা জাতি, দেখো এটা এমনই একটা জিনিস, এই গুণ বা জাতি দেখি কিন্তু আমরা ধরো কোনটা অরিজিৎ সিং এর গাওয়া গান, কোনটা কুমার শানু, বা কোনটা লতা মঙ্গেশকর, এই জিনিসগুলো আমরা যে আলাদা করছি, বা যে কোনটা ছেলের গলা মেয়ের গলা, বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজগুলোকে আমরা বিভিন্নভাবে পৃথক করতে পারি বা আলাদা আলাদা করে বুঝতে পারি। এগুলো সবই তার কি তীক্ষ্ণতা, এই গুণ বা জাতির জন্য। এগুলো সবই তার গুণ বা জাতির জন্য কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারি যে কোনটা কার আওয়াজ বা কোনটা কার শব্দ। এবার দেখো এই যে যেমন বাদ্যযন্ত্র, দুটি ভিন্ন বাদ্যযন্ত্র তুমি ঠিক বুঝে যাও যে এটা কোনটা কার আওয়াজ হচ্ছে, এই কারণেই। এবার আমরা দেখো এইখান থেকে তোমাদের আমরা যে দেখি সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল, তোমাদের সমমেল থেকে কোশ্চেন ছিল, সেটা দেখাই কোশ্চেনটা কি ছিল। দেখো এই কোশ্চেনটা দেখো, এএনএম জিএনএম 2022-এ
একটি স্বরে যদি 256, 400, 512, 630 কম্পাঙ্কের 4টি সুর মিশ্রিত থাকে, সমমেল কোনটা? এগুলো ফুল কনসেপ্ট আমি তোমাদের দেবো। তার আগে আমি একটু শব্দটা নিয়ে এখানে যেহেতু সেখানটাই আগে বলে দিই। দেখো তোমাদের এখানে সুর, স্বর, মূল সুর, উপসুর আর হচ্ছে সমমেল, এই কটা জিনিস বুঝি। এই একটি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলি? সুর, যার একটি কম্পাঙ্ক হবে। আমি তোমাদের দেখালাম ফার্স্টেই যে আমি এরকম যে আওয়াজ করলাম তোমাদের কানে পৌঁছাচ্ছে, অনেক আওয়াজ আছে, এই আওয়াজগুলো নিয়ে একটু বলে দিই। দেখবে আমাদের বিশেষ করে আমরা যে শব্দ শুনতে পাই সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এটাকে কি বলা হয়? অডিবেল সাউন্ড। অডিবেল সাউন্ড বা বাংলায় আমরা বলতে পারি শ্রুতিগোচর, শ্রুতিগোচর শব্দ। ঠিক আছে, এই শব্দই কিন্তু আমরা শুনতে পাবো, এর নিচে হলেও আমরা শুনতে পাবো না, 20-র নিচে এবং 20,000 হার্জের বেশি হলে আমরা শুনতে পাই না। কিন্তু এই 20,000-20-র নিচের যে শব্দ সেটাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। কি বলা হয়? ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক, যেটাকে আমরা বাংলায় বলতে পারবো শব্দেতর। সব বাংলা স্পেলিংটা একটু দেখে রাখবে, এরকমভাবেও দেওয়া হয়। শব্দেতর যেটা হচ্ছে 20-র নিচের শব্দ, যেটা আমরা শুনতে পাই না, কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা কিন্তু শুনতে পায়। যেমন তোমরা লক্ষ্য করবে কুকুর, বিড়াল, এই জাতীয় প্রাণীগুলো দেখবে তুমি যতই পা টিপে টিপে যাও বা আস্তে আস্তে যাও, যাই করো, ওরা ঠিক কানটা দেখবে ঠাড়ো করে বা নাড়াচাড়া করে, কারণ শব্দটাকে নেওয়ার চেষ্টা করে। এবারে এই নিচের শব্দগুলো দেখবে ওরা কিন্তু, আরও অনেক প্রাণী আছে, উদাহরণগুলো যদি থাকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি কিংবা তোমাদের বলে দেবো। আমি যতটা মনে আছে আমি বললাম তোমাদের। 20-র নিচের শব্দগুলো তোমাদের কিন্তু এরকম ধরনের অনেক প্রাণী আছে যারা কিন্তু বুঝতে পেরে যায়, শুনতে পায়, কিন্তু আমরা পাই না। এটা হচ্ছে ইনফ্রাসনিক শব্দ বা শব্দেতর শব্দ। এবং 20,000 হার্জের বেশি যে শব্দগুলো আছে, 20,000 হার্জের বেশি, এই শব্দটাকে বলা হয় কি? আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক। এটা কি? আল্ট্রাসনিক শব্দটা আমরা শুনতে পাই না, কিন্তু বাদুড়, তারপর তোমাদের বলতে পারো যে ডলফিন, নিজেদের মধ্যে কথাবার্তা বলা, বা বিভিন্ন দেখবে চামচিকে যেটাকে আমরা বলে থাকি, এরা কিন্তু এই আল্ট্রাসাউন্ড সৃষ্টি করে। মানে এরা যখন দেখবে যাতায়াত করে, দেখবে চামচিকে যেতে যেতে অনেক সময় আমাদের কপালে ধাক্কা খায়, দেখা যায়, বা এসে মেরে দিল দুম করে। এগুলো কিন্তু হয়, দেখবে ওরা আল্ট্রাসাউন্ড মুখ থেকে ছাড়ে। অনেক সময় কি হয়, আল্ট্রাসাউন্ডটা ওরা ছেড়ে কি দেখে যে সামনে কোনো বাধা আছে কিনা। যদি দেখে যে বাধা সামনে আছে, ওই সাউন্ডটা দেখে তারা কিন্তু তাদের একটা প্রতিফলিত হয়ে তাদের কাছে আসে, সে বুঝতে পেরে যায় যে এটা সামনে কোনো বাধা আছে, আমাদের দিকটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। কিন্তু যদি অনেক সময় ঠিক না করতে পারে, তখন এই জিনিসগুলো হয়ে থাকে। এরা কিন্তু দেখো আল্ট্রাসনিক শব্দগুলো কিন্তু শুনতে পাচ্ছে। তাছাড়া আল্ট্রাসনিক শব্দ যদি দেখো, তার মানে এটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলতে পারি, বা বাংলাতে আমরা যেটাকে বলি শব্দ তর, তয়ে তয়ে রয় এখানে হবে, হ্যাঁ, শব্দতর। ঠিক আছে, তাহলে শব্দে তরও একটা আমরা দেখলাম ইনফ্রাসনিক, বা আর একটা আমরা দেখলাম শব্দতর। আর একটা আসে না, দেখবে সুপারসনিক বলি। সুপারসনিকটা কি? আসলে এটা শব্দের যে বেগ তার থেকে যদি বেশি বেগে কেউ গমন করতে পারে বা কোনো কিছু যেতে পারে, সেটাকে আমরা বলতে পারি যে সুপারসনিক। যাই হোক, তাহলে আমরা এই রেঞ্জটা একটু দেখলাম যে এই শব্দের মধ্যে আমাদের আসতে গেলে অডিবেল সাউন্ডের মধ্যে আমাদের রেঞ্জটা কত হওয়া উচিত। এবং তোমাদের এইভাবে কোশ্চেন আসে যে শব্দের তর শব্দ কোনটাকে বলবো, 20-র নিচে না 20-র উপরে, না 20 থেকে 20,000 মধ্যে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু পড়লাম। আর আল্ট্রাসনিক শব্দ, আল্ট্রাসনিক সাউন্ডের অনেক কাজ আছে, বিশেষ করে ভাইরাসকে মারতে পারে না, ব্যাকটেরিয়া, দেখবে জলের মধ্যে ব্যাকটেরিয়া যদি থাকে বা কোনো অণুজীব বা দূষিত কোনো জিনিস থাকলে, তো বিশেষ করে যারা দেখবে ক্ষতি করে দেয় এরকম টাইপের কোনো জীবাণু থাকলে, সেই জীবাণুকে কিন্তু মারতে আল্ট্রাসনিক সাউন্ডের একটা বড় কাজ আছে, আমরা দেখতে পাই। তাছাড়া গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণে আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়, বা তোমার শরীরে কোথাও লিভার বেড়েছে দেখা গেল, সেই লিভারটা যদি বেড়ে যায়, সেই লিভারটাকে কিন্তু দেখা গেল যে কোন জায়গাটা বেড়েছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষা করা যায় বা জানা যায়। এবং তোমাদের যেটা বললাম যে আল্ট্রাসাউন্ড এমনই একটা, যে এখানে কিন্তু গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এই ব্যাপারটা যদিও এখন আইনত অপরাধ বলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর সমুদ্রে, গভীর সমুদ্রে মাছের ঝাঁক কোন জায়গাটা আছে, এগুলো জানার জন্য বিভিন্ন কাজে আল্ট্রাসাউন্ডের কিন্তু ইউজেস হয়ে থাকে। ঠিক আছে, তাছাড়া আমরা দুধ বা বিভিন্ন প্রাণীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে জীবাণুমুক্ত করতে এই আল্ট্রাসাউন্ড, অর্থাৎ যেখানে কিন্তু এই একটা উচ্চ কম্পাঙ্ক শব্দ সৃষ্টি করে তার মধ্যে পাঠানো হয়, যাতে ওই সেই সমস্ত জীবাণুগুলো মারা যায়। কিন্তু তোমাদের বললাম ভাইরাস কিন্তু মরবে না, ভাইরাস মরে না, এগুলো বাদে যেগুলো আছে মোটামুটি এগুলো কিন্তু মরে যায়।
এবার আমরা এই রেঞ্জগুলো নিয়ে আলোচনা করলাম এবং আল্ট্রাসাউন্ডে যেগুলো যা আছে আরও কিছু আমি তোমাদের বলার চেষ্টা করছি। তার আগে এখানে তোমাদের একটু দেখে নাও। আমি যেটা বলছিলাম সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল। এই দেখো একাধিক সুরের সমষ্টি যেটা স্বর, মানে যেটা যদি একটা থাকে, তোমাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। এইখানটা তোমাদের এইখানটা দেখো ভালো করে, যে 20 হার্জ নিয়েছে, 30 হার্জ, এরকমভাবে 40, 50, 60, 70, 80, এই সুরযুক্ত শব্দগুলো দেখো, এগুলো একাধিক, মানে সবগুলোকে মিশিয়ে যদি আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলবো, স্বর বলবো। এবং প্রতিটি কম্পাঙ্ককে কি বলবো, প্রতিটাকে আলাদা আলাদা করে আমরা যদি বলি সেটা হচ্ছে সুর, এবং একসাথে মিশে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, স্বর। বোঝা গেছে সুর আর স্বর। এবার দেখো সর্বনিম্ন কম্পাঙ্ক এখানের মধ্যে কোনটা, 20, এটা কি বলবো, মূল সুর। যেটা সর্বনিম্ন থাকবে সেটাই মূল, তারপরে তো বাকিগুলো আসছে, 20 পর 30, 30 পর 40। আর দেখো তারপরে যেটা আছে 30 থেকে 80, এইগুলো সুরগুলোকে উপসুর বলে। মানে এই 20 বাদে যেগুলো আছে, মানে 30 থেকে একদম ওই আপ টু 80 পর্যন্ত, এইগুলোকে আমরা কি বলবো, উপসুর। মূল সুরে নিশ্চয়ই উপ থাকবে, একটা মেন যে কোনো জিনিসের থাকবে একটা, যেমন গাছের আমরা দেখেছি মেন গাছের শাখা পোশাখা অনেক থাকছে, এরকমভাবে আমরা যদি দেখি মূল সুর 20, তার থেকে বাকিগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমরা উপসুর বলে বলতে পারি। এবং দেখো 40 হার্জ, 60 হার্জ, 80 হার্জ মূল সুরের সরল গুণিতক। মনে রাখবে সমমেল আমরা সেটাকেই বলি যেগুলো সরল গুণিতক হয়। সমমেল একটা সিরিজের মধ্যে এখানের মধ্যে দুটোও থাকতে পারে, বা তিনটেও থাকতে পারে, বা একটা থাকতে পারে, যেটা সরল গুণিতক হবে সেটা কি আমরা কি বলবো না, সমমেল, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তাহলে আমরা সমমেলের কোশ্চেনটা একটু করে নিই। একটি স্বরে 256, 400 এবং 512, 630 কম্পাঙ্কের 4টি সুর মিশ্রিত আছে। সমমেল কোনটা হবে এর মধ্যে? 256-র সরল গুণিতক কিছু আছে বা আদার্সের কিছু আছে কিনা দেখো, তাহলেই বুঝতে পারবে। 256, এই তো 512ই তো বেরোচ্ছে। এটাই তাহলে আমাদের, দেখো 256-কে দ্বিগুণ করো তাই তো বেরোবে। 256 দ্বিগুণ করলে আমাদের 512, এই কম্পাঙ্কের যে সুরটি আছে এটা হচ্ছে আমাদের সমমেল। এবার তোমাদের সমমেল, এবার আর একটা পরে অষ্টক। অষ্টকটাও তোমাদের করে রাখবে। অষ্টক মানেই জানবে দ্বিগুণ, কিন্তু অপশান অনেক সময় 8 গুণও বলে দিতে পারে তোমাদের ভুল করানোর জন্য, যেহেতু অষ্টক বলেছে অনেকে 8 গুণ বলে ভুল করে ফেলবে। অষ্টক মানে দ্বিগুণ, সেটাও তোমাদের এই সমমেল, যেটা এটা দেখো দ্বিগুণ হলো, তার মানে এটাকে আমরা অষ্টকও বলতে পারি, তাই না? সমমেল তো হলোই, আমরা সরল গুণিতক বলেছি, তার সাথে কিন্তু আমরা এটাকে অষ্টকও বলতে পারি। অষ্টক মানে হচ্ছে দ্বিগুণ হবে যেটা, এই জিনিসগুলোকে আমরা অষ্টক বলছি। তাহলে বোঝা গেল, এই পুরো জিনিসটা নিয়ে তোমাদের একটা ছোট করে কনসেপ্ট দিয়ে দিলাম। হুম হুম হতেই পারে, হবে। 20 দ্বিগুণে 40, 40 দ্বিগুণে, তারপর 20, 3 গুণিং 60, সরল গুণিতকে যেগুলো হচ্ছে সেগুলো। তারপর দেখো 3 দিয়ে গুণ করলেও তো সেটা সরল গুণিতক। 20কে আমরা যেমন 2 দিয়ে গুণ করছি 40 পাচ্ছি, সেটা যেমন তোমাদের সমমেল, তেমন 20কে 3 দিয়ে গুণ করলে 60 পাচ্ছি, সেটাও সমমেল। আমি এটা বলতে চাইছি অষ্টক শুধুমাত্র দ্বিগুণ যেটা হবে সেটাই কিন্তু অষ্টক হবে। এবার তোমাকে বলে দেবে কোনটার অষ্টক কোনটা হবে পরীক্ষায়, যদি বলে 20-র অষ্টক কোনটা হবে, তাহলে তুমি 40 করবে, 40-এর অষ্টক কোনটা হবে, তখন আমরা সেটাকে করতে পারবো। বোঝা যাচ্ছে এইভাবে। চলো এবার আমরা পরে কি আছে দেখে নিই একটু। এবার এখানে দেখো তোমাদের যেটা আছে শ্রুতিগোচর শব্দ, শব্দেতর, শব্দোত্তর শব্দ এবং শব্দোত্তর শব্দ, স্পেলিংগুলো দেখবে এবং করতে থাকবে, যেটা আমি তোমাদের এখানে বলে দিয়েছি। এবার আমি আর এখানে বলছি না, তোমরা একবার দেখে নাও স্লাইডটাকে। যেটা বলেছি তোমাদের আর একবার পড়ে দিচ্ছি তবু। শব্দের উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000-এর মধ্যে হলে সেটাকে আমরা শ্রবণযোগ্য বা শ্রুতিগোচর শব্দ বলি, যেটা আমরা শুনতে পাই বা অডিবল সাউন্ড বলি। এবং শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্জের কম হলে সেটাকে আমরা শব্দেতর বা ইনফ্রাসনিক বা সাবসনিকও বলতে পারি। ঠিক আছে, ইংরাজিটা করবো অনেক সময় ইনফ্রাসনিকটাকে এইভাবেও কিন্তু লিখে দিতে পারে, ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক বাংলাতে এইভাবে লেখা হয়, এরকম ধরন এখন দেখা যায় কোশ্চেনে। করে রাখবে, কারণ বাংলাটা তো জানি, তার সাথে ইংরাজিটাকেও আমাদের একটু জেনে নিতে হবে। আর শব্দ উৎসের কম্পাঙ্ক 20,000 হার্জের অপেক্ষা বেশি হলে সেটাকে আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসনিক শব্দ বলি। শব্দোত্তর বা আল্ট্রাসনিক শব্দের ব্যবহার কি আছে আমরা যদি দেখি, যেমন চিকিৎসা বিজ্ঞানে আমরা ব্যবহার করি সমুদ্রের গভীরতা বা ডুবোজাহাজের অবস্থান নির্ণয় সোনারের ফুল ফর্ম দেখো। সোনার হচ্ছে এসও হচ্ছে সাউন্ড,
এন হচ্ছে নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সোনার যেটা ফুল ফর্ম, এতেও কিন্তু শব্দ ব্যবহার করা হয়, মানে বিশেষ করে ডুবোজাহাজ, মানে এই সোনারটা আসলে কি, ওই যে আল্ট্রাসাউন্ড বললাম না, ওর থেকে আরও বেশি কম্পাঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অনেক বেশি, সেটাকেই কিন্তু আমরা সোনার বলছি। বোঝা গেছে, এই সোনার হচ্ছে এটাই। এবার তোমাদের আর কিছু ব্যবহার আছে নাকি দেখি। না, এবার শব্দ নির্বন্ধ, এটা তোমাদের আজকেই কোশ্চেনে ছিল, যেটা আমরা দেখতে পাই, দেখো ম্যাক্স সংখ্যা কি, সুপারসনিক এবং সাবসনিক, হাইপারসনিক। সাবসনিকটা আমরা দেখেছি ইনফ্রাসনিকের সাথে ছিল, আর সুপারসনিক আমি বললাম শব্দের থেকে যদি বেশি গতিবেগে যেতে পার, যেটা সেকেন্ডে আমরা দেখলাম 332 মিটার, এর থেকে বেশি যদি কেউ যে কোনো জিনিস যেতে পারে, সেইগুলোকে আমরা কিন্তু বলতে পারি যে সুপারসনিক। আর দেখো এখানে যেটা আছে, ক্ষণস্থায়ী শব্দের বেগ রেসটা আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। একটা মনে রাখবে, আমাদের 1/10 সেকেন্ড পর্যন্ত কিন্তু স্থায়ী থাকবে ব্রেনেতে, তার মধ্যে অন্য কোনো শব্দ যদি তোমার মধ্যে যায় তোমার ব্রেনে, তাহলে সেটা কিন্তু আমরা শুনতে পাই না। মানে প্রতিধ্বনি শুনতে গেলেও তোমাদের ওই 1/10 সেকেন্ডের পরে সেটাকে যেতে হবে, মানে 1/10 সেকেন্ডের মধ্যে এলে আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতে পাই না। ধরো আমি এই দেয়ালটা, আমরা দেখবো যত বড় জিনিসগুলো আছে, যেমন পাহাড় এলাকায় দেখবে একটা হল ঘর, দেখবে স্কুলে থেকে বড় হল ঘরে কিন্তু আওয়াজগুলো একটা গমগম আওয়াজ হচ্ছে, যেটাকে অনুরণনও বলি। কিন্তু এখানে দেখবে আমরা বিশেষ করে আওয়াজ করলে না, ওই দেয়ালে ধাক্কা খেয়ে তুমি হ্যালো বললে, হ্যালোটা দেখবে আবার ফিরে আসে, যেটাকে আমরা কি বলি, প্রতিধ্বনি, ইকো। কিন্তু ইকো শুনতে গেলে মিনিমাম একটা ডিস্টেন্স আছে, যেটা কত মিটার মিনিমাম ডিস্টেন্স ইকো শুনতে গেলে, 17 মিনিমাম, মানে শুধু আমরা যাওয়ারটা মানে, কিন্তু দুটোকে যদি আমরা দেখি যাওয়ার আসা 17×2=34 বলতে পারি। এবার তাপমাত্রা বেসিসে বা বিভিন্ন বেসিসে এটা বিভিন্ন হয়, যাই হোক আমরা যেটা বলছি মিনিমাম এই 17.2 যেটাকে আমরা বলতে পারি, এইটা কিন্তু শব্দের ইকো শুনতে গেলে একটা মিনিমাম এই ডিস্টেন্স কিন্তু থাকতে হবে। আর বড় এলাকায় বিশেষ করে থেকে বড় বড় জিনিস, যেগুলো পাহাড় এলাকাতে অনেক বড় বড়, তুমি ফাঁকা স্থানে দাঁড়িয়ে চেঁচাও যত খুশি, চিৎকার করো, কোনো আওয়াজ শুনতে পাবো বা ইকো শুনতে পাবো না। কিন্তু তুমি হল ঘরের মধ্যে দেখবে, বড় হল ঘর, এই ঘরের মধ্যে তুমি যদি চেঁচাও দেখবে অনেকটা খুব ভালো ইকো শুনতে পাবে না, কিন্তু ডিস্টেন্সটা দেখতে হবে। কিন্তু বড় হল ঘরের মধ্যে দেখবে মোটামুটি একটা দেখবে হ্যালো বলে চেঁচালে তোমাদের কিন্তু একটা বিশাল আওয়াজ হয়। ঠিক আছে, এইটা আমরা দেখবে হ্যালো বললাম তো, সেটা ধাক্কা খেয়ে আবার আমার কানে দেখবে ফিরে আসে, মানে তুমি থেমে গেলেও ওই শব্দটাকে শুনতে পাই। এটা কি আমরা ইকো বলছি। ইকো শুনতে গেলে একটা মিনিমাম ডিস্টেন্স আছে, যেটা আমি তোমাদের বললাম 17.2। এবার দেখো এইটাই বলছি, মস্তিষ্কে কিন্তু 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে তোমার কানে, এই যে আমি হ্যালো বললাম তোমার কানে গেল, এটা কিন্তু 1/10 সেকেন্ড পর্যন্ত তোমার মস্তিষ্কে থাকবে, যেটাই বলা হচ্ছে সর্বনির্বন্ধ। 1/10 সেকেন্ড, বা আমরা এটাকে যদি আমরা দশমিকে করি তাহলে 0.01 হয়ে যাবে, যেটা তোমাদের কিন্তু এই সেকেন্ড পর্যন্ত কিন্তু স্থায়ী থাকবে। তার মধ্যে যদি তুমি যত খুশি চেঁচাও তোমার কানে কোনো শব্দ আসবে না। পরে এই পর্যন্ত স্থায়ী হওয়ার পর আমরা কিন্তু শুনতে পাই। ম্যাক্স সংখ্যাটা শুধু জেনে রাখো, ম্যাক্স সংখ্যাটা আসলে কি। ম্যাক নাম্বারটা বিশেষ করে জাহাজের ক্ষেত্রে আমরা ইউজ করি। যাই হোক, কোনো বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাতকে, মানে বস্তুর বেগ যা হবে শব্দের বেগকে সেটা দিয়ে আমরা যদি ভাগ করি, যেটা পাবো সেটাই হচ্ছে ম্যাক নাম্বার বা ম্যাক সংখ্যা বলি। কোনো বস্তুর বেগ শব্দের বেগের থেকে বেশি হলে বস্তুর বেগটিকে কিন্তু আমরা সুপারসনিক বেগ, দেখো এই যে দেওয়া আছে, বেশি হলে আমরা সেটাকে সুপারসনিক বলছি। ঠিক আছে, সর্বনিম্ন আমরা বললাম তো 1/10 সেকেন্ড, এটা একটু মনে রাখবে, 1/10 সেকেন্ড। আর কোনো বস্তুর বেগ বেশি হলে সেটাকে আমরা সুপারসনিক, আর কোনো বস্তুর বেগ শব্দের বেগের তুলনায় অনেক বেশি, যেটা ম্যাক্স সংখ্যা দেখো দিয়ে দিয়েছে 5, ঠিক আছে, এর বেশি হলে বস্তুটির বেগকে হাইপারসনিক বেগ বলি। মানে একটা তো সংখ্যা বেরোবে, মনে রাখবে সংখ্যাটা দেওয়া আছে, এর বেশি বা কম, যেটাকে আমরা সেই হিসাবে ধরে নেব। আর তার জন্য ম্যাক ম্যাক নাম্বারটা কি আমি এখানে বলে দিয়েছি, বস্তুর বেগটা থাকবে এবং শব্দের বেগ, এই দুটোর অনুপাত যেটা বা ভাগ করলে যেটা পাই সেটা ম্যাক সংখ্যা। এগুলো একটু করবে খুব ভালো করে, এগুলো নিয়ে কোশ্চেন থাকতে পারে, শব্দ নিয়ে এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং প্রতিধ্বনি দেখো ইকো, এটা যদি একটু পড়ি, তোমরা একটু মন দিয়ে পড়ো, শব্দের প্রতিফলন আর প্রতিধ্বনি। প্রতিফলন এবং প্রতিধ্বনি কি, তরঙ্গ দৈর্ঘ্য অধিক হয় শব্দের প্রতিফলনের জন্য বিস্তৃত প্রতিফলকের প্রয়োজন হয়। কিরকম দেখো, প্রতিফলনের ফলে শব্দের তরঙ্গের কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের কোনো পরিবর্তন হয় না। এইগুলো পরিবর্তন হচ্ছে না প্রতিফলনের জন্য। কি কি পরিবর্তন হচ্ছে না একটু দেখে রাখবে। প্রতিফলনের ফলে কোনো শব্দের যখন মূল ধ্বনি থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৃথকভাবে পৌঁছাচ্ছে, শব্দের পুনরাবৃত্তি ঘটে, যেটা আমি বললাম তোমাদের হ্যালো বললাম, সেটা হ্যালোটাই তুমি থেমে যাওয়ার পর আবার ফিরে আস, ইকো বলছি আমরা। প্রতিধ্বনি, এই যে ইকো বা প্রতিধ্বনি, প্রতিধ্বনির সাহায্যে কি করা হয়, এটার সাহায্যে সমুদ্রের গভীরতা, বিমানের উচ্চতা
বা এইসব ইত্যাদি নির্ণয় করা হয়। আর বোধগম্য আর ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি, বোধগম্য শব্দের রেশ মানব মস্তিষ্কে 1/5 সেকেন্ড পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব দেখো 34 মিটার। কেন বললাম? যাবে আসবে, শুধু যাওয়াটা তার হাফ 17, কিন্তু গিয়ে আবার তোমার কাছে আসতে গেলে সেটা কিন্তু আমরা 34। এটা দেখে, এটা দিয়েও ম্যাথ পড়ানোর সময় এটা লক্ষ্য করে করবে। ক্ষণস্থায়ী শব্দের রেশ মানব মস্তিষ্কে, যেটা বললাম তোমার 1/10 স্থায়ী হচ্ছে। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, যেটা আমি তোমাদের বললাম, সেটা হচ্ছে 17 মিটার। অনেক বইতে 17.2 পাবে, 17 বা 17.2 অপশান থেকে করবে, নিশ্চয়ই দুটো একসাথে থাকে না। এতগুলো আমি বললাম জিনিসগুলো, এগুলো নিয়ে আশা করি তোমাদের একটু হলেও কনসেপ্টগুলো বোঝা গেছে। শব্দের অনুরণন আর ডপলার ক্রিয়া, এটা একটু বুঝে নিই লাস্ট। অনুরণনটা কি? শব্দ তার নিকটের একাধিক প্রতিফলকের ধারাবাহিক প্রতিফলিত হয়ে শব্দের স্থায়িত্ব বৃদ্ধি পায় মূল শব্দ থেমে যাওয়ার পরেও। অনুরণনটা এটাই, মূল শব্দ তুমি যেটা করলে আওয়াজটা, সেটা থেমে যাওয়ার পরেও তোমার যে একটা শব্দ শুনতে পায়। যেমন মেঘের, দেখবে মেঘ যখন গুড়গুড় করে ডাকে, দেখবে মেঘটা ডেকে গেল জোরে, যাওয়ার পরেও কিন্তু একটা গুড়গুড় করে আওয়াজ হতে থাকে। এটাকে আমরা অনুরণন বলতে পারি। এটা প্রাকৃতিক দৃষ্টান্ত একটা, প্রাকৃতিকভাবে। শব্দের উৎসের সঙ্গে শ্রোতার যদি আপেক্ষিক গতি থাকে, তবে শ্রোতার কানে শব্দ উৎসের কম্পাঙ্কের প্রকৃত কম্পাঙ্ক থেকে আলাদা হয়। মানে প্রকৃত কম্পাঙ্ক যা, তা থেকে যখন আলাদা হয়, এই ঘটনাকে আমরা ডপলার ক্রিয়া বলি। এক্ষেত্রে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। এখানটা নিয়ে অতটা ইম্পর্টেন্ট আসে না, অনুরণনটা নিয়ে করবে। এবার দেখো আমরা যেটা করব, এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে তোমাদের। আমি প্রিভিয়াস ইয়ার একটা দেখালাম, যেটা সমমেল থেকে এসছে, প্রতি বছরই আসছে শব্দ থেকে। তোমরা এই জায়গাটাগুলো যদি একটু ভালো করে, আমি যেটা বললাম, একটু শুনে থাকো, বা তোমরা বাড়িতে যদি ভালো করে এই চ্যাপ্টারটা পড়তে থাকো, এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদের এমসিকিউ একটা সেট দিয়ে দেবো। তোমরা যদি পড়ো, তাহলে নেক্সট দিন আমি তোমাদের একটা পরীক্ষার মতো এই সাউন্ডের উপর বা আরও জেনেটিক্সটা তোমাদের বললাম, এই দুটোর উপর নিয়ে নেব। তোমরা পড়ে আসবে এই দুটোকে ভালো করে, তারপর আমরা আরও এমসিকিউ করবো। আজকে যদিও 27টা এমসিকিউ আছে, এগুলো তোমরা বলো এখন, দেখলে কে কটা পারো দেখি। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? দেখো তোমরা যারা বলেছে এমনি বলতে পারবে, বাতাস, জল, শূন্যস্থান না স্টিল। আমরা কিন্তু বলেছিলাম কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, তারপর তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। তাহলে আমরা কঠিন হিসাবে কাকে পাই এখানের মধ্যে? স্টিল। আনসার আমাদের স্টিল হয়। বোঝা গেছে? নেক্সট দেখো কোশ্চেনটা, সুপারসনিক প্লেন ওড়ে, এটা শব্দের চেয়ে কম গতিতে সুপারসনিক বলেছে। আমি একটু আগেই বললাম শব্দের চেয়ে বেশি গতিতে, তাহলে এটাই তো আনসার হবে। তখনই আমরা সেটাকে সুপারসনিক বলতে পারছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানটা দেখো, একটি স্বরে যদি 256, 400, 512, 630 চারটি সুর মিশ্রিত থাকে, সমমেল কোনটি? 512, ওই কোশ্চেনটাই আবার, যাই হোক কোশ্চেন সেটে ছিল, দিয়ে দিয়েছে, এটাই পড়েছিল তার মানে 512। এবার তোমাদের দেখো নেক্সট কোশ্চেন কি আছে, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? কঠিন পদার্থ, ওটা মানে স্টিল ছিল, এটা কঠিন পদার্থের মধ্যে আমরা যেটা করব। আচ্ছা, পারবে কোশ্চেনগুলো? নেক্সট দেখো তোমাদের যেটা আছে, যে তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায়, তার পিচ তীক্ষ্ণতা, কোয়ালিটি, গুণ জাতি, প্রাবল্য না বেগ? কোয়ালিটি, অর্থাৎ গুণ বা জাতি। এটা কিন্তু এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু আমাদের কোয়ালিটি বা গুণ বা জাতি, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি, এর মাধ্যমে কিন্তু পার্থক্য করি। দেখবে মেয়েদের গলার স্বর কম্পাঙ্ক কিন্তু অনেকটা বেশি হয়, এই চিৎকার করে আমরা ছেলেরা কিন্তু পেরে উঠবো না। এই কারণেই, কারণ আমি তো তোমাদের বলেছিলাম, আমাদের ভোকাল কর্ডের জন্য শব্দ সৃষ্টি হয়, আমাদের কথা বলতে হেল্প করে জীব, কিন্তু শব্দটা সৃষ্টি হয় আমাদের যে ওই ভোকাল ল্যারিংস, যে শব্দ যে সাউন্ড বক্সে চলে যায়, ওই সাউন্ড বক্স থেকে, এইখান থেকে কিন্তু শব্দটা সৃষ্টি হয়, তারপর সেটা কথার আকারে জীব হেল্প করে। আর ওই ল্যারিংসের না আমাদের দেখি, দেখো ওখানে অনেকগুলো লেয়ার থাকে, বিশেষ করে অ্যাডামস অ্যাপেল যেটা থাকে, দেখবে পুরুষদের ভালো বোঝা যায়, যে গোল পাড়া আলুর মতো যেটা দেখতে লাগে, এই এটা হচ্ছে অ্যাপেল, অ্যাডামস অ্যাপেল এখানে থাকে। এই অ্যাপেলটার নিচে দুটো স্তর থাকে, ট্রু একটা, একটা ফলস। এই ছেলেদের ক্ষেত্রে যেটা ট্রু আছে, এই জায়গাটা কি হয় না, ওই লেয়ারটা মানে মোটা হয়, মেয়েদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। সেই জন্য মেয়েদের কোমল স্বর থাকে, যতদিন পর্যন্ত তারা যত মানে বয়স হতে থাকে কোমলই স্বর থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, সেই জন্য গলার আওয়াজ তীক্ষ্ণ হয়। তাছাড়া দেখবে মশার ডানার আওয়াজ, এগুলো অনেক বেশি, তোমার কানের সামনে যদি মশা ছেড়ে দেওয়া হয় বেশ কয়েকটা, গুনগুন গুনগুন যদি করে, তোমারই বিরক্ত লাগবে, তখন দেখবে নিজেকে নিজেকেই মারতে যাবে। এই মানে ব্যাপারগুলো কিন্তু সব আমরা যদি দেখি, এগুলো কিন্তু আলাদা, এগুলো কোয়ালিটি বা গুণ জাতি আমরা বলতে পারি না,
তীক্ষ্ণতা একটা বলতে পারি, তীক্ষ্ণতা ব্যাপারগুলো থাকে, এই তীক্ষ্ণতার জন্য আমরা এরকম হয়। বাঘের গর্জনের থেকেও মশার ডানার কম্পাঙ্ক অনেক বেশি, তীক্ষ্ণতা বেশি, অনেক বেশি বিরক্তিকর ব্যাপার লাগে। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা আমরা দেখলাম 5 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কি আছে দেখি, যে শব্দ দূষণ হয় শব্দের গোলমালের মাত্রা যদি বেশি হয় কার, কি আছে গো, 70 থেকে 75 ডেসিবেলের বেশি, 50 থেকে 60, 80 থেকে 99, 40 থেকে 65 ডেসিবেল গোলমালের মাত্রা, শব্দ দূষণ হয় শব্দের গোলমাল মাত্রা যদি বেশি হয়, এটা 70 থেকে 75, এটাই করলে ভালো হয়। ঠিক আছে, এটাই করো। নেক্সট দেখো, পরের কোশ্চেন, আজকে নর্মাল কোশ্চেন আছে, পরে আরো থাকবে ম্যাথ ফ্যাথ যেগুলো আছে। রাডার এর অর্থ, রাডারের অর্থ কি বাংলায় যদি বলি, ইংরাজিটাও দেখবো আমরা, আমি ইংরাজিটা ফুল ফর্ম এখন বলছি না, তোমরা বলবে আছে, দেখাচ্ছি। রাডারের অর্থ এখানের মধ্যে বেতার নির্ণায়ক ও সীমা পরিমাপক, এটা আমাদের আনসার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন যাই। 8 নম্বরে, শব্দের প্রতিফলক হওয়া উচিত কি রকম, প্রতিফলক, শব্দের প্রতিফলক কিরকম হওয়া উচিত, শব্দের প্রতিফলক হওয়া উচিত কিন্তু বড়, এটা আমরা জানি, বড় তো হবেই, বড় তো আছে অনেক জায়গায় বড়, কিন্তু ওইটা কোনো ব্যাপার না, মসৃণ না অমসৃণ এটা কোনো ব্যাপার নেই, কিন্তু বড় অবশ্যই হওয়া চাই, তাহলে বড়, মসৃণ ও অমসৃণ, তার মানে বিটাকে আমরা নেবো। হ্যাঁ, এবার দেখো নেক্সট কি আছে, এইখানটা দেখো, হল ঘরে বসে থাকা মানুষজন একসঙ্গে কথা বললে ঘরটি গম গম করে ওঠে, এই ঘটনার নাম কি, অনুরণন, অনুরণন যেটা আছে এটাই কিন্তু উচ্চারণ হবে। ঠিক আছে, আমরা উচ্চারণটা ভুল করে ফেলছি বাজে, যাই হোক দেখো, বলতে পারো ওই টাইপের, কিন্তু ইকো ঠিক না, বলতে পারো ওই টাইপের ইকোই বলা যায়। শব্দের তর, শব্দের কম্পাঙ্ক, শব্দের তর দেখো স্পেলিংটা একটু দেখবে, শব্দে তর এবার গুলিয়ে যাবে, তারপর কম হবে, তাই তো 20,000, 20 হার্জের কম হবে, বাকিগুলো তো বুঝতে পারছো কি হবে, অডিবেল কোনটা আর কোনটা বলে দিয়েছি। এখানটা দেখো, সোনারের সম্পূর্ণ রূপ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এই যে এটা কিন্তু আমাদের হয়ে যাবে ফুল ফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে কোশ্চেনটা, এটা দেখো, শব্দের প্রাবল্যের এসআই একক, প্রাবল্যের এসআই একক জুল পার মিটার স্কোয়ার না আর্ক পার সেন্টিমিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার সেমি স্কোয়ার, এখানে কিন্তু এসআই একক বলেছে, সেমিতে তো যাবে না, তাহলে সেমিগুলো, সেমিগুলো যেগুলো আছে আমি একটু কেটে দিয়েই বাকি দুটো দেখতে পারো, এলিমিনেশন করলাম, ওয়াট পার মিটার, ওয়াট পার মিটার স্কোয়ার বা বর্গ মিটার, এটা আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা যার সমানুপাতিক, সুরযুক্ত শব্দ কিসের সমানুপাতিক, মানে সুরযুক্ত শব্দ তীক্ষ্ণতা যার যার সমানুপাতিক, তীক্ষ্ণতা কিসের, মানে এটা বাড়লে ওটা বাড়বে, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, যেটাকে আমরা সমানুপাতিক বলি, মানে তাহলে কোনটা এখানের মধ্যে যদি বাড়ানো যায়, দেখবে সুরযুক্ত শব্দের ক্ষেত্রে বলেছে, কোনটা বলবো বলো তো, তীক্ষ্ণতা যার সমানুপাতিক, প্রাবল্য বলবো না তীব্রতা বলবো, প্রাবল্যই করো, প্রাবল্য যত বাড়বে তীক্ষ্ণতাও তত বাড়বে, মনে হচ্ছে এটাই। ঠিক আছে, দাগ দিলাম। নেক্সট দেখো, সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কি হয়, সনক মানে আমি বললাম ধরো একটা ডিজে বাজছে, ঠিক আছে, এখানে ডিজে একটা বাজছে, সাউন্ড হচ্ছে, এটাকে আমরা যেটা থেকে শব্দটা, ডিজে থেকে আমরা শব্দ পাচ্ছি, তাহলে এটা সনক। এবার যদি তুমি সনকের আকারটা একটা ছিল ছোট আকারে, যদি আমি এক গাদা ডিজে এখানে বসিয়ে দিই, তাহলে সনকের আকারটা তো বাড়িয়ে দিলাম, তাহলে শব্দটা কি বাড়ছে না কমছে, বাড়ছে তো, তাহলে এখানে দেখো সনকের আকার কমলে শব্দের প্রাবল্যটা অর্থাৎ কি হবে, কমবে, মানে প্রাবল্য তত বেশি হবে যত তুমি এখানে ডিজে জড়ো করবে, একটা বাজছিল বেশ শব্দটা একটু মনে হচ্ছিল, তারপর যখন এসে জায়গায় আরো দুটো তিনটে এনে জড়ো করবে, প্রাবল্যতে বৃদ্ধি পেয়ে যায়, তখন কিন্তু প্রাবল্য বৃদ্ধি বা সনকের আকার কমলে কিন্তু প্রাবল্যটা কম হবে, প্রাবল্য যত বৃদ্ধি পাবে আমাদের মানে আওয়াজটাও তত বেশি আসবে, কারণ বিস্তারটা প্রাবল্য বেশি মানে কি, আমাদের এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম এইভাবে, এটা তো আরো বেশি কাঁপবে, আরো বেশি উঠবে, প্রাবল্য বাড়ছে মানে আওয়াজটা তত বেশি যাবে। ঠিক আছে, সনকের আকার কমলে প্রাবল্য কি হয়, তাহলে কমবে, এটা আমাদের আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এখানে
138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটা? কোনটা হচ্ছে গো সমমেল? 276, এটাই তো হচ্ছে, বাকিগুলো তো হচ্ছে না। 276 হ্যাঁ আছে সমমেল, তার মানে আমরা সরল গুণিতক, তার মানে সেটা 2 দিয়ে হতে পারে, 3 দিয়েও, 4 দিয়ে, সরলভাবে যেটা হবে সেটা কি আমরা আনসার করবো। কোশ্চেনগুলো দেখে একটু করবে। এবার দেখো এখানের মধ্যে দেখো 512 হার্জ, 768 হার্জ এবং 700 হার্জ কম্পাঙ্কের সুরগুলির মধ্যে কোনটি অষ্টক? হ্যাঁ, এখানের মধ্যে মানে দেখো কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলির মধ্যে কোনটি অষ্টক, মানে এইখানে যেটা দেওয়া আছে নিশ্চয়ই এই অপশানগুলো দেখো তার দ্বিগুণ কোনো একটা আছে, সেটা কি আমার অষ্টক? 512, 512 হবে। 512টা কার অষ্টক সেটা, যে 512 তো হাজার বেশি হয়ে যাচ্ছে, এখানে তো পাচ্ছি না আমরা কোথাও। তাহলে যদি দেখো 256, দেখো এইটার ডবল তো এটা হয়, তাহলে এটা কি বলতে পারি আনসার হিসেবে? এটা ঘুরিয়ে দিয়েছে, জাস্ট আর কিছু না। ঠিক আছে, বুঝতে একটু সময় লাগবে, এই জায়গাগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, স্পেলিংগুলো বাংলায় মিস্টেক থাকতে পারে, একটু দেখবে, আমি টাইপিং করে করেছি, কিন্তু অনেক সময় ঘেঁটে যায়। এবার দেখো একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আর এক প্রকার শব্দ শোনা যায়। তা বাল্ব যখন ভাঙছে, একটা বাল্ব ভাঙলে তো এরকম হয় তো, যে কাঁচটা সার শব্দটা তো পাই, তার সাথে সাথে আবার আরও এক প্রকার শব্দ শুনতে পাও। দেখবে ধূপ ধাপ করে একটা শব্দ ভিতর থেকে আসে, সেটা আসলে কিসের জন্য? উচ্চ চাপের ভিতরে গ্যাস বাইরে আসে, বাইরের বায়ু বাল্বের বায়ু শূন্য স্থানে প্রবেশ করে, বাল্বের ভিতর গ্যাস বাইরে আসে বলে, সেটা আসে বলে, সীমা বলে কিছু ছিল না, আসে বলে, হ্যাঁ এটা কিছু না, এটা কোথা থেকে এলো কি জানি, আসে বলে, এটা এর মধ্যে কোনটা হবে? এখানে কিন্তু এ হবে, কারণ উচ্চ চাপে না ওর ভিতর গ্যাসগুলোকে উচ্চ চাপে ওর মধ্যে প্রেসার দিয়ে ওর মধ্যে ইন করে রাখা হয়, সে তোমরা নিষ্ক্রিয় গ্যাস থাকুক বা যাই থাকুক না কেন, সেগুলোকে কিন্তু অনেক প্রেসারে, যেমন আমাদের গ্যাস সিলিন্ডারের মধ্যে যেমন অনেক উচ্চ প্রেসারে, কিন্তু তার মধ্যে গ্যাসের তো নিজস্ব আকার আয়তন নেই, আমরা তাকে উচ্চ চাপে বিভিন্ন ভাবে রাখি। দেখবে এ নিয়ে আমরা বয়েল সূত্র বা চার্লস বা এগুলো নিয়ে আলোচনা করতে, যে বয়েলের সূত্র দেখবে বলেইছিল যে উষ্ণতা স্থির রাখলে, উষ্ণতা স্থির রাখলে কি, আমরা যদি এটা করি যত চাপ বাড়াবো, ধরো এটা আমরা চাপ বাড়ালাম, প্রেসারটা চাপ বাড়ালে আয়তনটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, এটা বয়েলের সূত্র, মানে যত চাপ দেবে আয়তনটা কমবে, এরম যাতে এটাকে কমানো যায় এবং কমিয়ে ভিতরে উচ্চ প্রেসারে মানে ভিতরে রাখা হয়, সেই জন্য দেখবে ওটা ভাঙার সাথে যদি উচ্চ প্রেসারে যেহেতু আছে ভিতরে, সেটাও বেরিয়ে আসার একটা শব্দ হয়, যেটাই কিন্তু তোমাদের এইটা গ্যাস বাইরে আসে বলে উচ্চ চাপ যেটা থাকে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাক নাম্বার কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয়? জাহাজ বলবো না উড়োজাহাজ বলবো? সাবমেরিন বা এগুলো তো বাদ হচ্ছে, কি বলবো গো? উড়োজাহাজ বলবো। জাহাজে তো নট, তাই তো ছিল, নট একক, এটা ব্যবহার করা হতো, নটই তো জাহাজে ছিল। উড়োজাহাজে তাহলে আমাদের এই ম্যাক নাম্বার ব্যবহার করি। নেক্সট দেখো কোশ্চেন, শব্দ তরঙ্গ বিস্তারের বিস্তারের উপর নির্ভর করে, বিস্তারের উপর কোনটা নির্ভর করে? এগুলো একটু গুলিয়ে যায়। বিস্তারের উপর নির্ভর করে তীব্রতা না তীক্ষ্ণতা? বিস্তারের উপর নির্ভর করে তীক্ষ্ণতা, যত বেশি হবে বিস্তারটা তত বেশি হবে, তীক্ষ্ণতাই করবে। ঠিক আছে, এগুলো গোলমেলা টাইপের একটু লাগে অনেক। নেক্সট দেখো তোমাদের মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ হয়। দেখো এটা আমার দোষ নেই, এটা কোশ্চেন হিসাবে আছে, বলতে হবে। মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ হয়, এটার কারণ হচ্ছে কম্পাঙ্ক বেশি থাকে, ঠিক আছে, অনেক কম্পাঙ্ক বেশি, চিৎকার ফিৎকার করবে না, প্রবলেম হবে। 20,000 হার্জের বেশি শব্দকে বলা হয় শব্দোত্তর শব্দ। এবার দেখো নেক্সট 36 আমরা শব্দোত্তর শব্দ ব্যবহার করে, আমরা দেখলাম বাদুড়, কুকুর, বিড়াল এগুলো শব্দের তরফে চলে যায় ওরা, তবে একটা রেঞ্জ পর্যন্ত সব, এরাও কিন্তু ইনফ্রাসনিক যারা শুনতে পায় একটা রেঞ্জ পর্যন্ত ওই শব্দের তরফ শুনতে পায়, আর শব্দের তরফ যারা শুনতে পায় তারাও একটা রেঞ্জ পর্যন্ত ওটা শুনতে পারে। ঠিক আছে, দেখবে পিঁপড়ে টিপড়ে দেখবে অনেক কম শব্দ মানে হলেও দেখবে ওরা আগে কিন্তু বুঝতে পারে আওয়াজগুলো, দেখবে আগে থেকে আমরা দেখেছি কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হলে ওরা আগে থেকে কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করে বা দেখতে পায়, এই কারণে। ঠিক আছে, শব্দের তরফ। এবার দেখো নেক্সট যেটা আছে, প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার 17 মিটার, এটা কমপক্ষে এই দূরত্বটা দরকার আছে, ন্যূনতম, মানে এর কম হলে হবে না কিন্তু, এটা চাই।
থাকে না। 18 আছে যখন করবে, দেখবে 16.6 আছে, তাহলে ওটা করবে। ঠিক আছে, এটা কাছাকাছি এটা করলে হয় মনে হয়। এই অপশান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, তবে এটা ঠিক একসাথে দুটো তিনটে দেয় না এরকম ভাবে, যে কোনো একটাই থাকবে তোমরা বুঝতে পারবে। এবার দেখো নেক্সট যেটা আছে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কি পরিবর্তন হয়? সমান থাকে, না বৃদ্ধি পায়, না হ্রাস পায়? শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগ কি হবে? কমে যায়? ভাবো, শীতকালের থেকে বর্ষাকালে রোদের জোর বেশি, উষ্ণতা বেশি থাকে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হয়। আমার মনে হচ্ছে এটা তোমাদের বৃদ্ধি পায় বললে ঠিকঠাক হবে, বৃদ্ধি পাই করবে। ঠিক আছে, 24-এর এটা হয়ে গেল। নেক্সট দেখো আমাদের যেটা আছে, কোনো বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাতকে কি বলা হয়? আমরা একটু আগে দেখলাম মোলাল বলে কিছু হয় না, মোলার সংখ্যা আছে ম্যাক্স সংখ্যা। এই মোলার সংখ্যা নিয়েও তোমাদের আসে, মোল কনসেপ্ট, এটা নিয়ে একটা ক্লাস আছে। আমি চেষ্টা করব এই ক্লাসটাকে তোমাদের যদি মোল কনসেপ্ট নিয়ে কিছু ম্যাথ করানো যায়, ম্যাথগুলো আছে তো অনেক কিছুই করানোর, দেখছি। দেখো নেক্সট হচ্ছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য, এটা তোমাদের অত ডিটেলসে জানার দরকার নেই, তবে এটা 11-এ 12 অনেকে দেখেছো বা এই টাইপের ম্যাথগুলো কি সূত্র দিয়ে আসে না আসে। আমি শুধু একটা জিনিস এখানে মনে রাখতে বলবো, এই টাইপের অঙ্ক যখনই দেখবে, একটি সরল দোলকের দৈর্ঘ্য 4% বাড়লে, এরকম বাড়লে বা কমলে যাই থাকুক না কেন, তোমরা শুধু দেখবে না দোলকটি পর্যায়কালের পরিবর্তন কি হবে, এরকম যখনই থাকবে, যেটা পার্সেন্টেজ হিসেবে থাকবে তার হাফ করে দেবে সবসময়। ঠিক আছে, দেখো পরিবর্তন কি হবে, হাফ, তার মানে 2। এবার বলেছে দেখো 2% কমবে না বাড়বে, এটা সবসময় 2% বাড়বেই করবে। ঠিক আছে, বাড়বে এবং সবসময় দেখো এটাকে হাফ করে করবে। ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ করেই করবে। যদি পর্যায়কালে পরিবর্তন বাড়ি সম্ভবত, হ্যাঁ বাড়বেই হবে। ঠিক আছে, এটা যা থাকবে মানে পার্সেন্ট হিসেবে তার হাফ করবে। ঠিক আছে, এবার যদি কমবে বাড়বে না থাকে, শুধু অপশানগুলো থাকে, সেটাই বসিয়ে দেবে। ঠিক আছে, যেটা থাকবে। বুঝে গেল? এবার দেখো নেক্সট আমাদের যেটা আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলি সর্বদা পৃথক হয়, এটা তো আমরা দেখলাম তার জাতি, অর্থাৎ গুণ বা জাতি বা নোট, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কিন্তু আলাদা করতে পারি, মানে কোনটা বাদ্যযন্ত্র, কোনটা বেহালা, কোনটা সেতার বাজছে, কোনটা সানাই, এই ধরনের পার্থক্যগুলো করতে পারি। সেগুলো হচ্ছে তার গুণ বা জাতি। আচ্ছা, আজকে দেখো তোমাদের আর কি আছে দেখি, নেক্সট কোশ্চেনটা এখান পর্যন্তই ছিল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এই পর্যন্তই ক্লাসটা।